আজকে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আমার আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুড়পড়ির মতন সুন্দর। তার রূপের কাছে সব কিছুই হার মানবে। আর অর্পা আপুর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করছেন। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা রয়েছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা এতটাও মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর উনি বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিলেন, আমি সেদিন জানালা দিয়ে হালকা উঁকি দিয়ে ওনাকে দেখেছিলাম। সত্যিই লোকটা অনেক সুন্দর আর হ্যান্ডসামও ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখাতেই পছন্দ করে ফেললো। পছন্দ হওয়ার সাথে সাথে খুব হই হই রই রই করে আপুর বিয়ের দিন ক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় ঘরে বিয়ে হবে দেখে। তাই সবাই খুব মজা করছিলাম। আমি নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে। ওই লোকটার নাম অরণ্য, বয়স 28। বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করছে। অনেকগুলো বাড়ি আছে শুনেছি, আর ওনাদের টাকা পয়সার নাকি কোনো অভাব নেই। যেহেতু সামনের সপ্তাহে অর্পা আপুর সাথে অরণ্যের বিয়ে, তাই আমি আগে থেকেই সব ঠিক করে রাখলাম। হলুদে কি করব, বিয়েতে কি পরবো, বউ ভাতে কি পরবো। চিন্তা করছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান যে করে রেখেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করে বড় কাকি বলে উঠল, কি গো অর্পার মা, অর্পা তো ঘরে নেই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্রপক্ষ আসবে, আর এখন অর্পা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতে পারছিল না। কারণ অর্পা আপুর কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানতো। তবে অর্পা আপু গেল কোথায়, এই প্রশ্নটা যেন সবার মনে বিদ্ধ হতে লাগলো। অর্পা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পা আপুর কোনো হদিশ মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপুর হয়তো প্রেমিক ছিল, আর অর্পা আপু সেই প্রেমিকের হাত ধরে পালিয়েছে। কিন্তু এই কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না। তাই কি করবে সবাই বুঝতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে বসলো, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু পাত্র যোগ্য ছিল, আর আমি দেখতে এতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতন দেখতে মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না। তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি আর অর্পা আপু রাত দিন, আমি দেখতে এতটাও ভালো না, আর আমাকে মেনে নেবে বলে মনে হয় না। কিন্তু বাবার কাকার প্রচণ্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কোণে সেজে বসতে হলো বিয়ের পিঁড়িতে। লাল টুকটুকে শাড়ি, ভারী গয়না পরে আমি কোণে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভিতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কিছুই ভাবতে পারছিলাম না, মাথাটা যেন ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামলে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো, সবাই বর এসেছে বর এসেছে বলে চিল্লাতে লাগলো। বরকে বরণ করা হলো। পাত্রপক্ষের সবাই কোণে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কোণে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করে দিল। কিন্তু আমার বাবা আর কাকারা বলল, কোণে ঠিকই আছে। পাত্রপক্ষকে চাপ দেওয়া হলো বিয়ে করার জন্য, না হলে ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিতে রাজি হলো। নানা ঝামেলা পার হয়ে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কিনা। জমলেই বাকি, যা হবার তা তো হয়েছে। আমি তো চাইনি এমন কিছু হোক।
আমারও তো অরণ্য ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে, কারণ উনি এসেছিলেন হুড়পড়ি বিয়ে করে নিয়ে যেতে, কিন্তু বিয়ে করে নিয়ে যাচ্ছেন একটা শ্যাওড়া গাছের পেতনি। নিজের জন্য বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক দেওয়া হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করিনি, নিজেকে সব দিক থেকে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে তো ৮-১০টা মেয়ের মতন আমারও স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তেই বুকের ভিতরটা হু হু করে উঠল, আর চোখ দিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। আশেপাশে তো সবাই বলা বলি করতে লাগলো, বাবা, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়ে গিয়েছে, তা না হলে অনন্যার এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি। এসব শুনে যেন মনটা আরো খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে যে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর এখন কনে বিদায় দেওয়ার পালা। আমার বাবা আমাকে অরণ্যের হাতে তুলে দিল। অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় অরণ্যের দিকে তাকানোর সাহস পেলাম না। লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভিতর শুধু এই মুহূর্তে একটাই প্রশ্ন জাগছে, অর্পা আপু কোথায় যাচ্ছে, কোথায় গেল, কার সাথে গেল। এসব ভেবে মনের ভিতরটা খুব আনচান করতে লাগলো। অরণ্যের হাতে আমাকে তুলে দেওয়ার কিছুক্ষণ পরই আমাকে যাওয়ার জন্য সবাই গাড়িতে তুলে দিল। আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু ৮-১০টা মেয়ের মতন হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না, হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাস যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরের পথ পেরিয়ে আমি শ্বশুর বাড়ি পৌঁছলাম। শ্বশুরবাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো, এ কি সর্বনাশ করেছে অরণ্য, একে তো মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার উপর অসুন্দর মেয়ে। মেয়ে দেখার সময় সবার কি চোখ কপালে ছিল নাকি? অরণ্যের সাথে এই মেয়েকে মানায় নাকি? এমন সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো? এসব কথা শুনে মনটা আরো ভাঙতে লাগলো। কোনো রকমে সবাই আমায় তুলে নিল ঘরে। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গোছানো, চারিদিকে অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এই ঘরে অর্পা আপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এই ঘরে আমি আসলাম। ঘরের নিভু নিভু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এই সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। জানি না কি কথার সম্মুখীন আমাকে আবারও হতে হবে। এসব ভেবে যেন ভয়ে আরও কুঁকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না, তাই একদম চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরও নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো, কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে, কিন্তু চোখ খোলার মতন শক্তি আমি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতন শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আরও নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেসার খুব নেমে গিয়েছে, একটু কষ্ট করে খান, হাঁ করুন। কথাগুলো শোনার পর আমি হাঁ করার শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চার করে হাঁ করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি, বুঝতে আর বাকি রইল না এটা চিনির পানি। তাই নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু ঝিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতন শক্তি পাচ্ছি। কোনো রকমে চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়া করার কোনো কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন আর এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছুই খাননি, তাই প্রেসার কমে গিয়েছিল, আপনি একটু এগুলো খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর, এরপর খাবার কি গলা দিয়ে নামে নাকি? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিনই কিছু না কিছু খেতাম। সত্যি বলতে
এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে, তাই সামনে খাবার দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়েই খেতে লাগলাম, গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর হেঁচকি তুলতে লাগলাম। কোনোভাবেই যেন হেঁচকিটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরলেন। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সেটা দেখার দরকার আমি মনে করছি না। এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে আর আমাকে এখন খেতে হবে এটাই জানি, তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যেই আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মোডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের ওপর রাখতে গেলেন। যাক, লোকটারে যত খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়ে চড়েও বসে বললাম, না না, আমি তো ঘুমাইনি। কেন, কি বলবেন বলুন। উনি এবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়েই একটা ছোট্ট সংসারের কল্পনা করে ফেলেছিলাম। সেই জায়গায় আপনাকে কেন জানি না চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথাটা বলতে চাইনি, তবে আমি খুব সোজা সাপটা স্বভাবের ছেলে, যা বলি সরাসরি। না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সেই কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা তো এটাই হবে যে আপু সুন্দর আর আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা 8-10টা মেয়ের মতন হয়নি, তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি এভাবে আমার বিয়ে হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছে কেউ বলতে পারলো না। আর আপুর কোনো রিলেশন ছিল এটাও কারোর জানা নেই। এই মুহূর্তে কি করবে কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে বিবাহযোগ্য ছিল না, তাই সবার জোড়াজুড়িতে রাজি না হয়ে পারলাম না। আমি জানি অর্পা আপুর তুলনায় আমি কিছুই না। অর্পা আপু অনেক সুন্দর আর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সব সময় নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না। সময়টা একটু পার হতে দিন। আপনি চাইলে আমি নিজেই আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আমার কথাগুলো শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেননি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন, সে যাই হোক, সময়ই সব বলে দেবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এই বাড়িতে এসেছেন মেহমান হিসাবে, আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সেই বিষয়টা খেয়াল রাখবো। কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাওয়ার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমি কিছুটা চুপ থেকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না এটা আমি বলেছি, কিন্তু আপনি আমাকে আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি মেনে নিতে পারবো না। আপাতত ডিভোর্সের আগে পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং সম্পর্কটা ওইভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10 বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, এখনো দেখব না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছে বলে যাবেন না। দোষটা তো আমার ছিল না, আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এভাবে সব ওলটপালট করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতন মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপসে গিয়েছে। গেলেই বাকি, আমি কেন ওনার এসব কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আর আমিও বাংলা সিনেমার নায়িকাও না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসেবে আছি, আমি আমার অধিকার আদায় করে নেব, তবে সেটা ভালোবাসা দিয়ে, জোর করে না। উনি আমার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার মন যা চাই আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সেই অধিকার আমি দিইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফ্যাশনের ব্যাপারে খুব চালু। ওনার এই কথাটা শোনার পর মাথায় একটু রাগ চড়ে গেল। তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন,
আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল করা, বুঝছেন? আপনি যেমন আমাকে তেমনই হতে হবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে প্রথমে তো ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা, কথাই বলতে জানেন না। এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুলছুরি ফুটছে। আমার সাথে লাগতে আসবেন না। আমিও এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দেব আর আমি নিচে গিয়ে শুয়ে পড়ব? তা হবে না মশাই, আমার পাশে এসেই ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে, আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভুরুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হয়েছেন মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শুনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে চলে যাব। উনি বেশ চমকিত, পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছোড়বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। এবার আমাকে একটু রেহাই দেন। আমি মুচকি হেসে জবাব দিলাম, ঠিক আছে ভূতমশাই। উনি ভুরুটা কুঁচকে বললেন, ভূতমশাইটা আবার কে? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বলল, আপনি আমার নামও ঠিক করে ফেলেছেন এর মধ্যে? হ্যাঁ, করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি কি সত্যিই পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? আমি আরেকটু হেসে নিলাম, হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু না। আমি একটু নাছোড়বান্দা, সবাই জানে। আপনি ঘুমান। আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানিটা ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বলল, দোহাই লাগে, এবার চুপ হন, আমাকে ঘুমাতে দিন একটু। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারা করলাম, ঘুমান। যাই হোক, সেদিনের মতন আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। এমনভাবে নাক ডাকছেন মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কিছু বুঝতে না পেরে এক গ্লাস পানি ওনার নাক বরাবর ঢেলে দিলাম। ভূতমশাই খপ করে উঠে বসে বলতে লাগলেন, কি হলো, কি হলো? আপনি এভাবে পানি দিলেন কেন? মাথার কি সব ছিঁড়ে গেছে নাকি আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে। বলি কি, এভাবে যে নাক ডাকছেন মনে তো হচ্ছে 7 মাত্রার ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছেন আমার কথা শুনে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে আমাকে বললেন, দেখেন, এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন করবেন না। আপনি খুবই বেশি করছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম? আমি ভুরুটা কুঁচকে বললাম, হয়েছে হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনো তেমন কিছুই করিনি, এত হতাশ হওয়ার মতন কিচ্ছু হয়নি। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিন তো। আমি তো এ বাসার কাউকেই চিনি না। ভূতমশাই রাগ রাগ গলায় বলেন, কারোর সাথে পরিচয় হওয়া দরকার নেই। বাসায় অনেক মেহমান, আপনার বের হওয়ার কোনো দরকারই নেই, ঘরে বসে থাকুন। উনি আরও কিছু বলতে যাবেন, ঠিক এই মুহূর্তে দরজায় কেউ নক করে বলছে, অরণ্য, দরজাটা খোল, বউ নিয়ে নিচে বসার রুমে আয়, সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিলেন, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে, ঠিক এই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা, আপনার বাসায় কে কে আছে বলুন না। এবারেও উনি রেগে গিয়ে বললেন, আপনাকে এত কিছু জানতে হবে না বললাম তো। অতিথি হয়ে এসেছেন আর সময় মতন ঠিক চলে যাবেন, এটাই মাথায় রাখুন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে? ওনার কথাগুলো শুনলে যেন গা জ্বলে যায়, কিন্তু আমিও নাছোড়বান্দা। যতক্ষণ না পর্যন্ত বলবে ততক্ষণ পর্যন্ত উঠতে দেব না। আমি বললাম, আপনি না বললে আমি কিন্তু আপনাকে উঠতে দেব না। আগে বলেন কে কে আছে। আপনি তো সত্যিই অনেক নাছোড়বান্দা। বলবো না কে কে আছে, কি করবেন? আপনি একরোখা হলে আমি আপনার থেকেও বেশি একরোখা। আমি কিছুই বলবো না। আমি গলায় একটা কাশি তুলে বললাম, ওকে, বলতে হবে না, যান ওয়াশরুমে যান। উনিও আমার এভাবে হার মানা দেখে খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুম যেতে নিল আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পা লেগে উনি হোঁচট খেয়ে পড়লো আর চিল্লিয়ে বললেন, আপনি ইচ্ছা করে এমন করেছেন তাই তো? ইচ্ছে করে এমন কেন করলেন বলেন? আমি মুচকি হেসে বললাম, কোথায়, আমি তো কিছুই করিনি। আপনি বলেননি তাই শাস্তি পেয়েছেন। যদি এবারও না বলেন তাহলে আরো অনেক কিছুই আপনার জন্য অপেক্ষা করছে।
এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারলো আমি অনেক নাছোড়বান্দা, তাই আরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে বললেন, আমার পরিবারে বাবা মা আমি আর আমার বড় বোন আছে। বাবা বিদেশে থাকে সব সময়, আর মা দেশে থাকে কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডনে থাকে। একটু আগে যে মেয়েটা ডেকে গেল উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেননি, উনি সব সময়ই ব্যস্ত থাকেন। আচ্ছা, তাহলে আপনার বাসায় রান্না করে কে? উনি রাগ করে বললেন, এটাও কি আপনাকে জানতে হবে? আমি এবার ভাবমাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ ভূতমশাই, জানতে হবে। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন, আপনিও রেডি হন। বসার রুমে সবাই অপেক্ষা করছে। পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করেছেন ফাঁসিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না। সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে, পরের সময় আর সুযোগ মতে আলাদা হয়ে যাব আমরা। আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনে বুকের ভিতরটা কাঁপতে লাগলো। যতই হোক, উনি এখন আমার স্বামী হন। কোনো মেয়েই হয়তো চাইবে না যে সে ডিভোর্সি হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে ভূতমশাইকে জবাব দিলাম, আমি ওসব ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেমন এই রকমই যাব। কে কি বললো তাতে আমার যায় আসে না। ময়দা মেখে নিজের বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। আশা করি বুঝতে পারছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছেন যে আমি খুব নাছোড়বান্দা, তাই উনি শুধু বললেন, আপনার যা ইচ্ছে তাই করুন, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছা ওভাবেই নিচে যান, আমার তাতে কিছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ অগোছালো হয়ে আছে, তাই ঘরটা গোছানো শুরু করলাম। আলমিরা থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে উনি ওয়াশরুম থেকে এসে হাতের নাগালে সব পেয়ে যান। ওনার ঘড়ি, ওয়ালেট সব একত্রিত জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে ফেললাম। যতটুকু সম্ভব নিজেকে ময়দা মাখানো ছাড়া গোছানোর চেষ্টা করলাম। সব কিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছেন। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা একটু দেখে অবাক হলো। বিছানার ওপর ওনার কাপড়গুলো দেখে বলল, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি এত পরিপাটি করে কে গুছিয়ে দিয়ে গেল? আমি লাজুক স্বরে জবাব দিলাম, এই সব কিছু আমি করেছি। আমার কথাটা শুনে ওনার মুখটা যেন আরও চুপসে গেল। ওনার চুপসানো মুখটা পুরো আলুর চপের মতন লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু করতে গেলেন কেন? আমিও বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ভুরুটা কুঁচকে বলল, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি হাসি মুখে উত্তর দিলাম, কেন, স্বামীর ঘরই তো স্ত্রীর ঘর। বিয়েটা যেভাবেই হোক, ডিভোর্সের আগে পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং ঘর গোছাতে আমি পারবো নিশ্চয়ই। ভূতমশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশিই বকেন। আর আপনাকে এই ড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না। আমার কাছে এটা ভালো লেগেছে তাই এটা বের করেছি, পরলে খুশি হব। উনি এবার ভীষণ গম্ভীর একটা মুড নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কি যায় বা আসে? করেছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার ফলাতে আসছেন? লজ্জা হওয়া উচিত আপনার। এই কথা শুনে বুকের ভিতরটা হু হু করে কষ্টের সাইরেন বাজতে লাগলো। চোখের কোণায় হালকা মেঘও জমতে লাগলো। তবুও নিজেকে অনেক কষ্টে ওনাকে বললাম, আপনার ইচ্ছে মতো পরে নিন, সমস্যা নেই। উনিও আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা আলমারিতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছোড়বান্দা না, ওনাকে শাস্তি তো আমি দেবই। কিভাবে কি করা যায় বেশ ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূতমশাইয়ের তুড়ির শব্দে চিন্তার ঘোর কাটলো। ভূতমশাই তুড়ি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি ওপরে তাকিয়ে কি দেখছেন? না, তেমন কিছু না। কি হয়েছে বলুন? আপনি আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার আলমিরাতে হাত দেবেন না, বুঝেছেন? আমিও কথাটি শুনে বেশ হেসে লুটোপুটি খাচ্ছিলাম। লুটোপুটি খেয়ে তুড়ি বাজাতে বাজাতে বললাম, ও হ্যালো, স্বামীর আলমিরায় হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, আপনি সত্যিই পাগল, আপনার মাথার তার মনে হয় সব ঢিলা। আমি আবারও হাসতে হাসতে বললাম, ভূত মশাই একটু ভুল বলে ফেলেছেন। উনি ওনার বিরক্ত মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না তো আপনার মাথার তার কি? আমার মাথার তার তো সব ছেঁড়া। এবার খেয়াল করলাম ওনার মুখে বিরক্তের মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্ত মাখা মুখ নিয়ে বললেন,
দোহাই লাগে, হাত জোর করি, আপনি আপনার বকবকানিটা একটু থামান। এবার বসার রুমে চলুন, একটু আমাকে মুক্তি দিন। আমিও আমার শাড়ির আঁচল নাড়াতে নাড়াতে বললাম, চলুন। এরপর দুজনে নিচে নেমে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকাচ্ছে, আর আমাকে দেখে বলছে, অরণ্যের কি কপালে চোখ ছিল নাকি, এমন একটা মেয়েকেও বিয়ে করে আনে? তার ওপর মেয়ের পরিবারও বেশি ধনী না, কি দেখি মেয়ে বিয়ে করলো। একের পর এক এসব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্যটা কি দেখলো, আমার ভেতরটা বোঝার কেউ চেষ্টা করলো না। ভিতরের মানুষটা কেমন আমি সেটা একবারও কেউ যাচাই করার প্রয়োজন অনুভব করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছেন। সবাই শাশুড়ি মাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা এসে যা করলেন সেটা আমি ভাবতেও পারিনি। বন্ধুরা, আপনারা তো শুনলেন অনন্যা তার হবু দোলাভাইয়ের সাথে কিভাবে বিয়েটা হয়েছে। এখন তার শাশুড়ি এসে তার সাথে কি করবেন? ওকে কি বাড়ি থেকে বের করে দেবে, নাকি বিয়ের পরের দিনই ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলবেন? কি আছে অনন্যার ভাগ্যে? জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।